আসসালামু আলাইকুম। আমি অনেকদিন ধরেই নেদারল্যান্ডসের শিক্ষা ব্যবস্থা নিয়ে জানার চেষ্টা করতেছিলাম। নেদারল্যান্ডসের শিক্ষা ব্যবস্থা কিরকম, আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে কতটুকু ডিফারেন্স বা সিমিলারিটিস, এইটা নিয়ে জানার কৌতূহল আমার অনেকদিন ধরেই। আমি যতটুকু জেনেছি নেদারল্যান্ডসের শিক্ষা ব্যবস্থা অনেকটাই ডিফারেন্ট, ইভেন ইউএসএ এবং ইউকে এর শিক্ষা ব্যবস্থা থেকেও ডিফারেন্ট। এমনকি আশেপাশের অন্যান্য ইউরোপিয়ান দেশ যেমন সুইডেন, ফিনল্যান্ড, যার যার শিক্ষা ব্যবস্থার কথা আপনারা অনেকেই জানেন, তার থেকেও কোয়াইট ডিফারেন্ট। তাহলে চলুন দেখি আসলে নেদারল্যান্ডসের শিক্ষা ব্যবস্থা কিরকম। অন্যান্য প্রায় সব দেশের মতোই নেদারল্যান্ডসের শিক্ষা ব্যবস্থায়ও তিনটা ফেজে বিভক্ত। একটা হচ্ছে প্রাইমারি এডুকেশন, দেন সেকেন্ডারি, দেন টারশিয়ারি এডুকেশন। এটা আমার মনে হয় প্রায় সব দেশেই সেম তিনটা ফেজে বিভক্ত। নেদারল্যান্ডসের বাচ্চা কাচ্চারা স্কুলে যাওয়া শুরু করে 4 বছর বয়সে, মানে 4 বছর পার হয়ে যখন 5 বছরে উপনীত হয় তখন তারা স্কুলে যাওয়া শুরু করে। এদের প্রাইমারি এডুকেশনে যে ক্লাসগুলো এদের একে বলে হচ্ছে গ্রুপ, গ্রুপ 1 2 3। আমাদের বাংলাদেশে যেমন ক্লাস 1 2 3 প্রাইমারি স্কুলে বলে, এখানে এখানে হচ্ছে এরকম গ্রুপ 1 2 3 বলে। তো গ্রুপ 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে এদের প্রাইমারি এডুকেশন। এদের নেদারল্যান্ডসের বাচ্চাদের শিক্ষা জীবনের প্রথম 2 বছর গ্রুপ 1 এবং গ্রুপ 2 এই নার্সারি টাইপের স্কুলে এরা কাটায়। তারপর গ্রুপ 3 থেকে, মানে যখন 6 বছর হয়ে যায় বাচ্চাদের, তখন এরা মেইন কম্পালসরি এডুকেশন শুরু করে। প্রাইমারি এডুকেশনের শেষ বছর মানে গ্রুপ 8, যখন বাচ্চাদের বয়স 12 বছর হয় তখন তাদের একটা ন্যাশনাল এক্সাম হয়। এই ন্যাশনাল এক্সামটার নাম হচ্ছে সিটো টেস্ট। এই সিটো টেস্টের মার্কের উপর অনেকটাই ডিপেন্ড করে বাচ্চাদের পরবর্তীতে কোন ট্র্যাকে পড়ালেখা করবে, তাদের কেরিয়ার কোন দিকে বিল্ড আপ হবে, এটা অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে এই সিটো টেস্টের উপরে। নেদারল্যান্ডসের শিক্ষা ব্যবস্থা সেকেন্ডারি ফেজ থেকে তিনটা ভাগে বিভক্ত, মানে তিনটা ট্র্যাকে বিভক্ত। একটা হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক, একটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ট্র্যাক, একটা হচ্ছে ভোকেশনাল ট্র্যাক। সিটো টেস্টের স্কোরের উপর অনেকটাই ডিপেন্ড করে বাচ্চারা কোন ট্র্যাকে পড়বে। সিটো টেস্ট নিয়ে আমরা একটু জানি। সিটো টেস্ট এটা এটা একটা ন্যাশনাল এক্সাম, যেটা আমাদের বাংলাদেশের পিএসসি জিএসসি এক্সামের মতো। তবে এই টেস্টটা গভর্নমেন্ট সরাসরি ডিল করে না। এইটা গভর্নমেন্ট অনুমোদিত কিছু এজেন্সি আছে, ওই এজেন্সিগুলো এই টেস্টটা তদারকি করে, ওরাই প্রশ্নপত্র প্রণয়ন করে এবং এই প্রশ্নপত্র অনুযায়ী প্রতিটা স্কুলে একদিনে সেম টাইমে নেদারল্যান্ডসের পুরো নেদারল্যান্ডসে এই টেস্টটা হয়। এবং এই টেস্টের স্কোর হচ্ছে 501 থেকে 550। এখন 550-এর মধ্যে 545 থেকে 550 স্কোরটা হচ্ছে টপ স্কোর ধরা হয়। এই স্কোর যেসব স্টুডেন্ট অ্যাচিভ করতে পারে তাদেরকে ইউনিভার্সিটি ট্র্যাকে রিকমেন্ড করা হয়। এদের সেকেন্ডারি ফেজে ইউনিভার্সিটি হচ্ছে প্রি ইউনিভার্সিটি। নেদারল্যান্ডসের ভাষায় একে বলে ভিডব্লিউ। আমি নেদারল্যান্ডসের ভাষা, এটা অনেক জটিল একটা ভাষা, আমি অতটুকু বলতে চাচ্ছি না। সো এটা আপনারা জেনে রাখেন যে এটা হচ্ছে প্রি ইউনিভার্সিটি। সেকেন্ডারি ফেজে এরা প্রি ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তারপর এরা ইউনিভার্সিটিতে পড়তে পারে। 537 থেকে 544 যারা স্কোর করতে পারে তাদেরকে হাবো ট্র্যাক, এটাকে বলে সিনিয়র জেনারেল ট্র্যাক, এই ট্র্যাকে রেকমেন্ডেশন দেওয়া হয় এবং পরবর্তীতে এরা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে পড়তে পারে। আর 536-এর নিচে যারা স্কোর করতে পারে এদেরকে খুব বেশি মেরিটোরিয়াস বা স্মার্ট স্টুডেন্ট হিসেবে ধরা না, এদেরকে ভোকেশনাল ট্র্যাকে রিকমেন্ডেশন দেওয়া হয়। আর ভোকেশনাল ট্র্যাকের আবার 4টা লেভেল আছে, এটা নিয়ে আবার পরে বলবো। তবে এখানকার ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো এই সিটো টেস্টের স্কোরেই কিন্তু প্রাইমারি ডিসাইডিং ফ্যাক্টর না। আমি এতক্ষণ যেটা বললাম যে এদের সিটো টেস্টের স্কোর অনেকটাই ডিপেন্ড করে, বাট এইটা কিন্তু প্রাইমারি ডিসাইডিং ফ্যাক্টর না। এই টেস্টটা একটা হচ্ছে অ্যাসিস্টিং ফ্যাক্টর। মেইন ফ্যাক্টর হচ্ছে টিচারের রিকমেন্ডেশন। কারণ বিষয়টা হচ্ছে একদিনের একটা টেস্ট, সিটো টেস্ট হচ্ছে একদিনের একটা টেস্ট, যেটা বাচ্চারা গ্রুপ 8-এ গিয়ে সবাইকে দিতে হয়। তো একদিনের একটা টেস্ট যে কারণে খারাপ হতেই পারে, যে কোনো কারণে স্কোর খারাপ হতেই পারে। সো এই একটা টেস্টের মার্কের উপরে একজন স্টুডেন্টের কেরিয়ার, ভবিষ্যৎ কেরিয়ার এবং সে কোন ট্র্যাকে পড়ালেখা করবে এইটা আসলে এটা ডিপেন্ড করতে পারে না। এটা ওয়াইজ ডিসিশন, ডাচ সরকার এটাকে ওয়াইজ ডিসিশন বলে মনে করে না। এই কারণে তারা টিচারের রিকমেন্ডেশনটাকেই রিলায়েবল মনে করে বেশি। কারণ একজন টিচারই একটা বাচ্চাকে সারা বছর দেখে সেই বাচ্চার ক্লাসে এনগেজমেন্ট কিরকম, ইনভলভমেন্ট কিরকম, সে কতটুকু স্মার্ট, তার আইকিউ লেভেল কিরকম, একজন শিক্ষকই ওই স্টুডেন্টটাকে অনেক ভালো জানে। সো ওই টিচারের রিকমেন্ডেশনটাকেই সবচেয়ে বেশি রিলায়েবল মনে করা হয় এবং তার রিকমেন্ডেশন অনুযায়ী বাচ্চাদেরকে পরবর্তীতে কোন ট্র্যাকে সে পড়লে ভালো করবে এইটা
এইটা ডিসাইড করা হয়। তবে এখানে আমাদের বাংলাদেশের একটা কনসেপ্ট অনুযায়ী এমন হতে পারে যে হয়তো টিচাররা এমন হতে পারে বায়াসড হয়ে তাকে হয়তো রং ট্র্যাকে দিতে পারে, অথবা সে যে ট্র্যাকে যাওয়ার যোগ্য ওই ট্র্যাকে না দিয়ে অন্য ট্র্যাকে দিতে পারে, অথবা দুর্নীতি করে কেউ হয়তো বা সে যে ট্র্যাকে পড়ার যোগ্য না ওই ট্র্যাকে, এমন হতে পারে যে সে হয়তো ইউনিভার্সিটি ট্র্যাকে পড়ার মতো ওইরকম মেরিট তার নাই, কিন্তু তাকে হয়তো দুর্নীতি করে ওই ট্র্যাকে দিতে পারে। কিন্তু এখানে আসলে বিষয়টা ওরকম না। এখানে এরকম হয় না। এখানে যদি এমন হয় যে কেউ যদি মনে করে যে আমার বাচ্চাকে সে মানে ইনজাস্টিস করা হয়েছে, তাকে রং ট্র্যাকে দেওয়া হয়েছে, তার প্রত্যাশা অনুযায়ী ট্র্যাকে দেওয়া হয়নি, তাহলে তারা ইয়াতে গিয়ে বোর্ডে গিয়ে আপিল করতে পারে। প্রতিটা স্কুলের আবার বোর্ড আছে, স্কুলের বোর্ডে গিয়ে আপিল করতে পারে। সেখানে যদি সন্তুষ্ট না হয় তাহলে গভর্নমেন্টের কাছে গিয়ে অ্যাপিল করতে পারে। এখানে টিচাররা দুর্নীতি করতেছে কিনা এটা আবার গভর্নমেন্ট দেখে। গভর্নমেন্ট আবার ওই এজেন্সিগুলোকে অডিট করে, প্রতি বছর এজেন্সিগুলোকে অডিট করে, এবং তারা দেখে যে এখানে কোনো ধরনের ইনজাস্টিস হচ্ছে কিনা, বা তারা যে প্রশ্নপত্র প্রদান করতেছে এটা গভর্নমেন্টের কারিকুলাম অনুযায়ী হচ্ছে কিনা, বা গভর্নমেন্টের রুলস গুলো তারা ফলো করতেছে কিনা। সো গভর্নমেন্ট এটা সবসময় অডিট করতেছে এবং খুব ভিজিলেন্সের মধ্যে রাখে এই জিনিসগুলোকে, এবং এখানে দুর্নীতি হওয়া বা ইনজাস্টিস হওয়ার সুযোগ আসলে খুবই কম। সো যে বাচ্চাগুলোর আইকিউ লেভেল বা মেমোরাইজিং ক্যাপাসিটি বা আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি এই জিনিসগুলো কম, যা তাদেরকে হাতে কলমে কাজের জন্য প্রস্তুত করা হয়। মানে তাদেরকে মনে করা হয় যে তারা হাতে কলমে কাজ করতে পারবে, এটাই তাদের জন্য ভালো, এবং এই কারণে তাদেরকে ভোকেশনাল ট্র্যাকে রেকমেন্ডেশন দেওয়া হয়। ভোকেশনাল ট্র্যাক হচ্ছে 4 বছরের, সেকেন্ডারি ফেজে 4 বছরের, 4 বছর কমপ্লিট করার পর তারা মেইন সেকেন্ডারি ফেজে এটাকে বলা হচ্ছে প্রি ভোকেশনাল ট্র্যাক। আর এটা ভোকেশনাল আর প্রি ভোকেশনাল কোর্স কমপ্লিট করার পরে পরবর্তীতে 4 বছর তারা ভোকেশনাল করতে পারে। এরপর আসা যাক ইউনিভার্সিটি ট্র্যাক। সো ইউনিভার্সিটি ট্র্যাক আর অ্যাপ্লাইড সায়েন্স ট্র্যাক, ভিডব্লিউও হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক আর হাবও হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ট্র্যাক, তবে দুটোই কিন্তু ইউনিভার্সিটি ট্র্যাক। এটা একটা ডিফারেন্স হচ্ছে ভিডব্লিউও হচ্ছে অরিজিনাল ইউনিভার্সিটি ট্র্যাক, যে ইউনিভার্সিটিগুলোতে রিসার্চ হয়, কিন্তু হাবো ট্র্যাকের যে ইউনিভার্সিটি এগুলোকে বলা হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এখানে রিসার্চ হয় না। নেদারল্যান্ডসে ইন টোটাল 55টা প্রায় ইউনিভার্সিটি আছে, তার মধ্যে 14টা ইউনিভার্সিটি হচ্ছে অরিজিনাল ইউনিভার্সিটি যেগুলোতে রিসার্চ হয়, এগুলোকে রিসার্চ বেসড ইউনিভার্সিটি বলে, আর বাকিগুলো হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি। সো দুটো ইউনিভার্সিটি, এই দুটো ট্র্যাকেই আপনার প্রথম 3 বছর সব স্টুডেন্টই মোটামুটি সেম ধরনের সাবজেক্টে পড়ালেখা করে, সবাইকে সেম টপিকসে পড়ালেখা করতে হয়। এর পরবর্তীতে এই 3 বছর হয়ে যাওয়ার পরে তাদেরকে চয়েস দেওয়া হয় যে তারা কোন ফিল্ডে তাদেরকে ক্যারিয়ার করতে চায়। আমাদের বাংলাদেশে যেমন ক্লাস 8-এ গিয়ে সায়েন্স, আর্টস, কমার্স এইভাবে বিভক্ত হয়ে যায়। এখানে এই 3 বছর সেকেন্ডারি বেজে পড়ালেখা করার পরে তাদেরকে এই ধরনের একটা চয়েস দেওয়া হয়। তবে এখানে 4টা ভাগ আছে। একটা হচ্ছে লাইফ সায়েন্স মানে যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে চায় বা বায়োলজি নিয়ে পড়তে চায় তাদের এটাকে বলে লাইফ সায়েন্স ট্র্যাক। কেউ ইঞ্জিনিয়ারিং পড়বে, তাদের হচ্ছে টেকনোলজিক্যাল, এটা হচ্ছে টেকনোলজি ট্র্যাক। কেউ হিউম্যানিটিজ নিয়ে পড়তে চাইতে পারে, অথবা কেউ বিজনেস বা কমার্স নিয়ে পড়তে চাইতে পারে। সো এই 4টা ট্র্যাক। এখন স্টুডেন্টদেরকে চয়েস দেওয়া হয়েছে তাদের মোটিভেশন কোন দিকে, তারা কোন দিকে ক্যারিয়ার করতে চায়, তারা কি হতে চায়, ডাক্তার হতে চায় না ইঞ্জিনিয়ার হতে চায় না আর্টিস্ট হতে চায় না বিজনেসম্যান হতে চায়। মোটিভেশনের উপর ডিপেন্ড করে তাদেরকে চয়েস দেওয়া হয়। সো এইটা তারা যখন চয়েস করে তখন তাদের চয়েসের উপর বেস করে পরবর্তী সময়গুলো, মানে ভিডব্লিউ ট্র্যাকের টোটাল হচ্ছে 6 বছর সেকেন্ডারি ফেজে, সো পরবর্তী 3 বছর তাদেরকে ওই সাবজেক্টগুলোতে ফোকাস দেওয়া হয়। আবার হাবো ট্র্যাকের সেকেন্ডারি ফেজে পড়তে আছে 5 বছর, এবং 3 বছরের পরে 2 বছর তাদেরকে ওই সাবজেক্ট গুলোতে ফোকাস দেওয়া হয়। তো এমন হতে পারে যে কেউ মনে করতে পারে যে যে স্টুডেন্টটাকে হাবো ট্র্যাকে দেওয়া হয়ে গেছে, রিকমেন্ডেশন করা হয়েছে, সে মনে করতে পারে যে না, আমি তো আরো বেশি ভালো করতে পারবো, আমার আরো ভালো করার পটেনশিয়ালিটি আছে। সে যদি ভালো রেজাল্ট করে এবং মোটিভেশন শো করতে পারে যে সে আরো ভালো রিসার্চ করার মতো তার এবিলিটি আছে, তার ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি আছে, তার আইডিয়া জেনারেশনের এবিলিটি আছে, প্রবলেম সলভিং এবিলিটি আছে, সে চাইলে ভিডব্লিউ ট্র্যাকে মুভ করতে পারে। আবার ভিডব্লিউ ট্র্যাকে যে স্টুডেন্টটাকে রিকমেন্ডেশন দেওয়া হয়েছে এমন হতে পারে যে সে ওখানে ভালো করতে পারতেছে না, তার এখানে পড়ালেখার মোটিভেশন নাই, অথবা সে যদি মনে করে যে না, আমি রিসার্চ করব না, আমি বরং প্র্যাকটিক্যাল শিখবো, তো সে চাইলে আবার এখানে সুইচ করতে পারে। তো এটা সিস্টেমটা খুবই ফ্লেক্সিবল, মানে এখানে ফিক্সড থাকার কোনো
সুযোগ নাই, চাইলেই তারা এখানে সুইচ করতে পারে তাদের অনুযায়ী, মোটিভেশন অনুযায়ী বা তাদের চয়েস অনুযায়ী। এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ভিডব্লিউ ট্র্যাকে রিসার্চ বেসড পড়ালেখা বেশি, এখানে প্র্যাকটিক্যালের এক্সপোজারটা কম, আর হাবো ট্র্যাকের প্র্যাকটিক্যালের এক্সপোজারটা বেশি এবং রিসার্চ বা মেমোরাইজিং বা থিওরিটিক্যাল পড়ালেখা এখানে কম। এখানে যেটা হয়, হাবো ট্র্যাকের স্টুডেন্টরা এই পরবর্তীতে সরাসরি জবে ঢোকার সুযোগটা বেশি পায়, কারণ তারা প্র্যাকটিক্যালটা বেশি শেখে। আর ভিডব্লিউ ট্র্যাকের স্টুডেন্টরা বরং রিসার্চের জন্য প্রস্তুত হয় এবং মেইনলি তারা রিসার্চই করে, তাদের টার্গেটই হচ্ছে রিসার্চ বা একাডেমিক এরিয়াতে থাকা অথবা ইন্ডাস্ট্রিতে R&D সেক্টরগুলোতে জব করা। আবার ভিএমবিও ট্র্যাকের আমি বলছিলাম যে 4টা লেভেল আছে, টপ যে লেভেলটা ওই লেভেলে থিওরিটিক্যাল কিছু পড়ালেখা থাকে। এখন এই টপ লেভেলে যারা ভালো করতে পারে, যারা ভালো গ্রেড উঠাইতে পারে, তারা আবার চাইলে হাবো ট্র্যাকে মুভ করতে পারে। সো এটা বেসড অন তার পটেনশিয়ালিটি, তার ইচ্ছা। চাইলে যে কেউ তার প্রত্যাশা অনুযায়ী ট্র্যাকে সে মুভ করতে পারে এবং তার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে। এখন ইউনিভার্সিটির ট্র্যাকে প্রি ইউনিভার্সিটি 6 বছর করার পরে পরবর্তীতে স্টুডেন্টরা ব্যাচেলরে ভর্তি হয়। এখানে ব্যাচেলর 3 বছর ব্যাচেলর করার পরে পরবর্তীতে তারা মাস্টার্স করে। মাস্টার্স এখানে মোটামুটি সবাই মাস্টার্স করে, তবে মাস্টার্স এর সাবজেক্টের ধরন অনুযায়ী মাস্টার্স এর লেংথ 1 থেকে 3 বছর। ফর এক্সাম্পল, কেউ যদি মেডিসিনে পড়ে তাকে অবশ্যই এই ভিডব্লিউ ট্র্যাকে পড়তে হবে। ভিডব্লিউ ট্র্যাকে পড়ার পরে সে 3 বছর ব্যাচেলর করার পরে তাকে 3 বছর মাস্টার্স করতে হবে। 6 বছর। সো 6 বছর করার পরে সে ডাক্তার হিসেবে লাইসেন্স পেতে পারে, তাও আবার বেসিক ডাক্তার। সে পরবর্তীতে সে যদি স্পেশালাইজড ডাক্তার হতে চায় তাকে আরো 3 থেকে 6 বছর ব্যয় করতে হয়। সো মিনিমাম 9 বছর লাগে একজন ভালো ডাক্তার হইতে নেদারল্যান্ডসে। আবার যারা ভেটেরিনারিয়ান হইতে চায় তাদেরকেও সেম 3 বছর ব্যাচেলর করতে হয়। 3 বছর ব্যাচেলর করার পর 3 বছর মাস্টার্স করতে হয় মাস্ট। 6 বছর পরে সে একজন ভেটেরিনারিয়ান হিসেবে হইতে পারে। আবার কেউ যদি স্পেশালাইজড ভেটেরিনারি হতে চায়, এখানে আবার অনেক ধরনের স্পেশালাইজেশন আছে, যেমন কেউ রেডিওলজিস্ট, কেউ অনকোলজিস্ট, কেউ কার্ডিওভাস্কুলার ভেটেরিনারিয়ান, কেউ প্যাথোলজিস্ট। সো তাদেরকে আবার 3 থেকে 4 বছরের আবার স্পেশালাইজড কোর্স করতে হয়। সো ইটস এ লং টার্ম। সো যে কেউ হিউম্যান ডাক্তার হোক অথবা ভেটেরিনারিয়ান হোক, অ্যানিমাল ডক্টর, তাদেরকে লং টার্ম প্ল্যান নিয়ে পড়ালেখা করতে হয় এবং ইটস এ ভেরি টাফ থিংস। তবে বায়োমেডিক্যাল সায়েন্স বা অন্যান্য বায়োলজি সাবজেক্ট গুলোর মাস্টার্স এর লেংথ কম, 1.5 থেকে মনে হয় 2 বছর। সো এখানে একটু সময় কম লাগে। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলোর মাস্টার্স মনে হয় 1 বছর, 1 থেকে 1.5 বছর। হিউম্যানিটিজ বা আর্টস এর এবং কমার্সের সাবজেক্ট গুলোর মাস্টার্স 1 বছর। সো সাবজেক্টের ধরনের উপর ডিপেন্ড করে আছে মাস্টার্স এর লেংথ কত এবং তারা কয় বছর পরে গ্রাজুয়েশন করবে। এরপর তারা পিএইচডি করতে পারে। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, পিএইচডি তারা শুধু এই ট্র্যাকের স্টুডেন্টরাই, মানে ইউনিভার্সিটি ট্র্যাকের স্টুডেন্টরাই পিএইচডি করতে পারবে। তবে হাবো ট্র্যাকের স্টুডেন্টরাও করতে পারে, তবে এটা একটু ডিফিকাল্ট। এখন হাবো ট্র্যাকে সেকেন্ডারি ফেজে হাবো ট্র্যাকের স্টুডেন্টরা 5 বছর কমপ্লিট করার পরে তারা পরবর্তীতে ব্যাচেলর ভর্তি হতে পারে এবং ব্যাচেলর আবার 4 বছর। তার মানে এখানে ডিফারেন্সটা হচ্ছে, ইউনিভার্সিটি ট্র্যাকে ব্যাচেলর 3 বছর, কিন্তু তারা সেকেন্ডারি ফেজে 6 বছর পড়ালেখা করে। আর হাবো ট্র্যাকে ব্যাচেলর 4 বছর, কিন্তু তারা আবার সেকেন্ডারি ফেজে 5 বছর পড়ালেখা করে। বাট ইন টোটাল ব্যাচেলর করতে দুটো ট্র্যাকেই সমান সময় লাগে। এখানে ডিফারেন্সটা হলো, এখানে 4 বছর এই কারণে যে এই ট্র্যাকের স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল বেশি করতে হয়, তাদের প্র্যাকটিক্যাল এক্সপোজারটা বেশি, এখানে থিওরিটিক্যাল কম। এই কারণে এদেরকে ল্যাবে সময় একটু বেশি দিতে হয়, তাদেরকে হাতে কলমে কাজ শিখতে হয়। মানে জবের জন্য যে স্কিল গুলো লাগে, সরাসরি জবে ঢোকার জন্য যে স্কিল গুলো লাগে, তারা মোটামুটি এখানেই শিখে, ইউনিভার্সিটি গুলোতে শিখে। এখানে এই ব্যাচেলর থাকা অবস্থায় তারা অনেক সময় ইন্টার্নশিপে যেতে পারে, ইন্টার্নশিপ প্লেসমেন্টে যেতে পারে, বিভিন্ন ধরনের প্রজেক্টে অ্যাসাইন্ড হতে পারে। আবার 4 বছরে তাদেরকে টোটাল 240 ক্রেডিট সম্পন্ন করতে হয়। 4 বছর ব্যাচেলর করার পরে তারা আবার মাস্টার্স করতে পারে। তবে এখানকার মাস্টার্স আর ইউনিভার্সিটি ট্র্যাকের মাস্টার্স এর ডিফারেন্স হলো, এই মাস্টার্সে কোনো ধরনের থিসিস করতে হয় না, কিন্তু ইউনিভার্সিটি ট্র্যাকের মাস্টার্সে থিসিস করতে হয়। তার মানে ইউনিভার্সিটি ট্র্যাকে পুরোই রিসার্চ ফোকাসড, আর
এই মাস্টার্সে এটা পুরোই হচ্ছে প্র্যাকটিক্যাল ফোকাসড। এই মাস্টার্সে স্টুডেন্টরা থিওরিটিক্যাল কিছু শিখে তারপর ইন্টার্নশিপে যায়, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন বা ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা ইন্টার্নশিপ করে, অথবা কোনো প্রজেক্টে গিয়ে তারা কাজ শিখে এবং সরাসরি ওই প্রজেক্টে তারা এক্সপিরিয়েন্স অর্জন করে, এক্সপিরিয়েন্স নিয়ে তারা পরবর্তীতে সরাসরি জবে ঢুকতে পারে। হাবো ট্রাকের বা এসবিও ট্রাকের স্টুডেন্ট ব্যাচেলর করার পরে সে যদি মনে করে যে আমি রিসার্চ করব, আমি এই মাস্টার্স করব না, আমি রিসার্চ মাস্টার্স করব, সে করতে পারবে। তবে তাকে মাস্টার্সে ভর্তি হওয়ার আগে একটা প্রি মাস্টার্স কোর্স করতে হয়। এটা 6 মাস থেকে 1 বছরের একটা কোর্স করতে হয়। ওই কোর্সে তাকে রিসার্চ মাস্টার্স করার জন্য আবার তাকে ওইভাবে প্রস্তুত করা হয়। 1 বছরে সে যদি 1 বছর ওই প্রি মাস্টার্স পাস করতে পারে, তখন সে ওই রিসার্চ মাস্টার্সে গিয়ে ভর্তি হতে পারে। এই সিস্টেমটা আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছে, অনেক ফ্লেক্সিবল এবং ভেরি প্র্যাকটিক্যাল। এইখানে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে। এইটা হচ্ছে ডাচ এডুকেশন সিস্টেম। ধন্যবাদ।